সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নির্ভর করছে সদস্য দেশগুলোর ওপর, সংসদে পররাষ্ট্রমন্ত্রী। নেপাল তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত 359, নিখোঁজ 1,500-এরও বেশি মানুষ। ফিফা আসিয়ান কাপ সামনে রেখে শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প, কাল থেকে অনুশীলন। মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে সদস্য দেশগুলোর কাছ থেকে প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। মন্ত্রী জানান, বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে চুক্তিভুক্ত সদস্য দেশগুলোর অভিপ্রায়ের উপর। তারা বাংলাদেশকে এই চুক্তিতে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করলে বাংলাদেশ নিশ্চয়ই এটিকে ইতিবাচকভাবে বিবেচনা করবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্যাক্ট 3টি দেশের মধ্যে হয়েছে। প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। এতে যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর। তবে চুক্তিটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা বলেও উল্লেখ করেন তিনি। এতে যোগদান বা যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্যে, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এইটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই। আইনের শাসন প্রতিষ্ঠায় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন কিনা সংসদে জানতে চেয়েছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম 8 মাসের চেয়ে বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর নির্দেশে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড পরিচালনার মাধ্যমে তাৎক্ষণিক সফলতা এসেছে। এছাড়া 2025 সালের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত সময়ের চেয়ে 2026 সালের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত খুন, নারী শিশু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন সহ বিভিন্ন ক্ষেত্রে আইনশৃঙ্খলার যথেষ্ট উন্নতির পরিসংখ্যান তিনি তুলে ধরেন। 2026 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত খুনের পরিসংখ্যান তখন হয়েছিল যখন তারা ছিলেন আর কি 2607টা। বর্তমান সরকারের সময়ে 2332টা, 300-র বেশি কমেছে মাননীয় স্পিকার। নারী ও শিশু নির্যাতন ইস ডকুমেন্ট। নারী ও শিশু নির্যাতনের তুলনামূলক চিত্র ওই একই 2025-এর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 11,269, বর্তমান সময়ে একই সময়ে 9,347, প্রায় 2,500-এর বেশ কম। জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইসব কথা বলেন চীনের রাষ্ট্রদূত। তিনি বলেন, ডক্টর মঈন খান চীনের একজন পুরনো বন্ধু। তিনি বহুবার চীন সফর করেছেন এবং দলীয় পর্যায়ে সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখন তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় চীন খুশি। পরে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম চীনা প্রতিনিধি দলের সাথে বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন। পাওয়ার চায়না কোম্পানিকে আপনারা একটু অনুরোধ করেন যাতে দ্রুত তারা আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ল্যান্ডফিল্ডের যে ওয়েস্ট আছে, এই ওয়েস্ট থেকে এনার্জি দ্বারা বা বিদ্যুৎ উৎপাদন করে আমাদের জাতীয় গ্রিডে দিতে পারে। এখানেও আমাদের প্রত্যেক দিন 40 থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ এখানেও আবর্জনা থেকে উৎপাদন করা সম্ভব। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে ঢাকায় নজরুল সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
কবির প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশের পাশাপাশি তার সৃষ্টির আরও চর্চার উপর গুরুত্ব দেন বিশিষ্টজনেরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালির মানসপটে এক অবিচ্ছেদ্য নাম। সব্যসাচী এই সাহিত্যিকের সৃষ্টি প্রতি ক্ষণে যোগায় প্রেরণা। মানবতার কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবসে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ। শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনেরা বলেন, বর্তমান সময়ের নানা অস্থিরতা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লড়াইয়ে নজরুল চর্চা বাড়ানোর কোনো বিকল্প নেই। নজরুল ছিলেন অলওয়েজ এগেইনস্ট এস্টাবলিশমেন্ট, যে এস্টাবলিশমেন্ট মানুষে মানুষে বৈষম্য সৃষ্টি করে, তার অধিকার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে, সেই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। সেটা ব্রিটিশই হোক, সেটা যদি তার সজ্ঞানে পাকিস্তানি হতো তাও হতো, যদি এখনও তিনি বেঁচে থাকতেন তাহলেও তিনি এই সমস্ত কারণে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে থাকতেন। সুতরাং যারা এস্টাবলিশমেন্টে ছিলেন তারা যে সমস্ত একাডেমিক এস্টাবলিশমেন্টকে সহায়তা করতেন তারা নজরুলকে সজ্ঞানে এড়িয়ে গেছেন। নজরুলের নাটকগুলোতে যেমন গভীর রাজনৈতিক ও সামাজিক দর্শন রয়েছে, তেমনি রয়েছে অসাধারণ কাব্যময়তা। নাট্যচর্চার মূলধারায় নজরুলকে ব্যাপকভাবে ফিরিয়ে আনলে দেশের নাট্য সাহিত্য আরও সমৃদ্ধ হতো বলে মন্তব্য করেন এই নাট্য নির্দেশক। চর্চার ক্ষেত্রে আমরা মূলত দুটো দিকেই আমরা মনোযোগ দিই, সেটা হলো সঙ্গীত এবং আবৃত্তি, অর্থাৎ তার কাব্য এবং সঙ্গীতের দিকটা। এখন প্রশ্ন হলো তার কিন্তু সৃষ্টির অনেক দিক রয়েছে যেগুলোর খুব একটা আমাদের নজরে নেই। যেগুলোর প্রথমে আমি বলবো নাটক একটা দিক। নাটক নজরুল প্রায় 80টির উপরে নাটক লিখেছেন। শিশুতোষ নাটক লিখেছেন প্রায় 30টারও উপর, যেগুলো নাটক আকারে পরিবেশিত হয়। এই দিকটা আমাদের কিন্তু নজরে নেই। 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র নিভে গিয়েছিল বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভার জীবন প্রদীপ। বিদ্রোহ আর প্রেমের অমলিন সুর বুনে যিনি দিয়েছেন আত্মমর্যাদার শক্তি, সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের অর্ধশতক পূর্ণ হয়েছে আজ। এই অর্ধশতকেও কাজী নজরুল ইসলামের দর্শন, গান, কবিতা এতটুকু পুরনো হয়নি, বরং তার লেখনী এখনও বাঙালির যে কোনো লড়াই, সংগ্রাম, আন্দোলনের প্রথম হাতিয়ার। তাই তো বাঙালির চেতনায় চিরভাস্বর, চিরতরুণ কাজী নজরুল ইসলাম। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য 20 সেপ্টেম্বর দিন ধার্য করে। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগ জমা দেওয়া হয়। তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দেন সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রসিকিউটর গাজী তামিম জানান, জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলা আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সকালে কারাগার থেকে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার হন তিনি। সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস পলাতক রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসাবে ওনারা এই আন্দোলন দমনে যে সকল অপরাধ করেছেন, ফ্যাসিলিটেট করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই ফরমাল চার্জের উপরে ভিত্তি করে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এই মামলার একজন আসামি যিনি পলাতক আছেন ধনঞ্জয়, তাকে গ্রেফতার করে হাজির করার জন্য পরবর্তী একটি দিন ধার্য করেছে। রংপুরে গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্যকে শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে ময়নাতদন্তে। সকালে রংপুর মেট্রোপলিটন সদর দপ্তর মিলনায়তনে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আব্দুল মাহবুদ এ তথ্য জানান। ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি। আলোচিত এই হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ এবং ডোপ টেস্ট করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে 4 জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। আর যে 2 জন নারী ভিকটিম আছেন
আগামী চক্রবর্তী এবং প্রীতিলতা চক্রবর্তী। কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধায় তারা ঢুকতে না পেরে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। সকাল 6:30টার দিকে 16 নওগাঁ ব্যাটালিয়নের রামদাসপুর সীমান্ত ফাঁড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসএফ এর 12 ব্যাটালিয়নের শমশেরনগর ক্যাম্পের সদস্যরা 6 জন পুরুষকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেন। খবর পেয়ে রামদাসপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির টহল দল ঘটনাস্থলে পৌঁছে বাধা দেয়। দেশের অন্যান্য স্থানের মতো গ্যাস সংকটে পড়েছে বন্দর নগরীর পোশাক খাত। গত 2 সপ্তাহ ধরে গ্যাসের চাপ অনেকটা কমে যাওয়ায় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন অধিকাংশ টেক্সটাইল ও নিটওয়্যার কারখানা মালিকরা। শিপমেন্ট নিয়েও শঙ্কায় রফতানিকারকরা। শিল্প মালিকদের দাবি, দ্রুত সংকটের সমাধান না হলে বড় ধরনের লোকসানের মুখে পড়বে পোশাক খাত। লাইনের পর লাইন সাজানো আধুনিক সব মেশিনপত্র, অথচ সচল নেই একটিও। সুইং কিংবা ডাইং সব বিভাগে একই দৃশ্য। কোনো কোনো কারখানায় কয়েক ঘন্টা, আবার কোথাও পুরো দিনে বন্ধ রাখতে হচ্ছে উৎপাদন। এই চিত্র চট্টগ্রামের পোশাক কারখানার। চলছে নীরব হাহাকার। এই স্থবিরতার মূল কারণ গ্যাস সংকট। টানা 2 সপ্তাহ ধরে চট্টগ্রাম অঞ্চলের টেক্সটাইল ও নিটওয়ার্ক কারখানাগুলোতে মিলছে না পর্যাপ্ত গ্যাসের চাপ। টেক্সটাইল ও নিটওয়ার্ক ডাইং নিটগুলোতে যেখানে সর্বনিম্ন 15 থেকে 20 psi গ্যাসের চাপ প্রয়োজন, সেখানে গত 2 সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছে মাত্র 1 থেকে 2 psi। এতে নষ্ট হচ্ছে কাঁচামাল। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকার কারণে আমরা উৎপাদন ঠিক মতো করতে পারতেছি না। তো এর ফলে প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে, লোকসান দিন দিন বেড়েই চলতেছে। গ্যাস সংকটের কারণে ফ্যাব্রিক সরবরাহ বন্ধ থাকায় তৈরি পোশাকের শিপমেন্টের সময়সীমা পার হয়ে যাওয়ায় ঝুঁকিতে পড়েছে শত শত প্রতিষ্ঠান। এদিকে গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ সংকটও ভাবিয়ে তুলছে ব্যবসায়ীদের। সুতা ওরা আমাদেরকে সাপ্লাই দিতে পারতেছে না। কেন পারতেছে না? ওরা বলছে গ্যাসের জন্য আমার চালাতে পারেনি। একইভাবে আমাদের কাপড় ডেলিভারি হচ্ছে না যারা টেক্সটাইল মিল থেকে। তো এইটা একটার সাথে একটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের গ্যাস বিদ্যুৎ নিয়ে কিন্তু আমাদের বাইরেও কিন্তু উদ্বিগ্ন। মহেশখালীর ভাসমান এলএনজি গ্যাস টার্মিনাল থেকে সরবরাহ সচল করার ঘোষণার পরও এর সুফল পাচ্ছে না কারখানাগুলো। তাদেরকে কিন্তু খুবই ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে এবং আমরা এখন একটা চিন্তায় আছি কিভাবে করে আমাদের বায়ারগুলো টিকিয়ে রাখবো। কারণ আমরা যদি অন টাইমে শিপমেন্ট করতে না পারি তাহলে বায়ারগুলো কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে। বায়ার কিন্তু গ্যাসের এই যে প্রবণতাটা বা গ্যাসের যে প্রতিবন্ধকতাটা দেখছে, এবং আমরা যেটা অন টাইমে শিপমেন্ট করতে পারছি না, তাই সেক্ষেত্রে আমাদের অর্ডারগুলো অনেকাংশে কমিয়ে দিচ্ছে। বিশ্ববাজারে তীব্র প্রতিযোগিতা সামলে দেশের রপ্তানি খাত যখন টিকে থাকা যুদ্ধ করছে, ঠিক তখনই গ্যাসের এই তীব্র সংকট যেন মরার উপর খাড়া ঘা হয়ে দাঁড়িয়েছে। পোশাক কারখানার মালিকরা বলছেন, নিরবিচ্ছিন্নভাবে পোশাক খাতে যদি গ্যাস সরবরাহ করা না হয় তাহলে এই খাত কিন্তু ধ্বংসের মুখে পড়বেন। ধ্বংসের মুখ থেকে তাদেরকে বাঁচানোর জন্য এখনই একটি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে 359 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ 1,500-এরও বেশি মানুষ। এর মধ্যে নেপালে নিখোঁজ মানুষের সংখ্যা 9 শতাধিক এবং তিব্বতে 5.5 শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এর মধ্যে অধিকাংশই ভারত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 28 দেশ থেকে আসা পর্যটক। আকস্মিক এই বিপর্যয়ে নেপালের অন্তত 9টি জলবিদ্যুৎ প্রকল্প, 19টি সেতু এবং 40 কিলোমিটার মহাসড়ক ভেসে গেছে। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, হিমবাহ ধস এবং ধ্বংসাবশেষের প্রবাহ থেকে আকস্মিকভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধস পরিস্থিতি তৈরি হয়। এমনকি নদীতে ধ্বংসাবশেষ থাকায় ফের বন্যার শঙ্কা করা হচ্ছে। ভূমিকম্প নয়, মূলত হিমবাহ ধস ও ধ্বংসাবশেষের তীব্র স্রোত থেকেই নেপালের আকস্মিক বন্যা ও দুর্যোগের সূত্রপাত, বলছে দেশটির কর্তৃপক্ষ ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। পাশাপাশি পাহাড় থেকে বিপুল পরিমাণ বরফ ধসের সাথে পাথর ও কাদামাটি থাকায় প্রাণহানি বেশি হয়েছে। অন্যদিকে একই অঞ্চলে দ্বিতীয় দফায় আকস্মিক বন্যার সতর্ক বার্তা দিয়েছে কর্তৃপক্ষ।
26 আগস্ট নেপালের তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলার গ্রামের মানুষের কাছে বুধবার সকালটা অন্যান্য সাধারণ দিনের মতোই ছিল। পাহাড় ঘেরা শান্ত জনপদ, নদীর স্বাভাবিক স্রোত, কিন্তু কেউ হয়তো কল্পনাও করেনি যে কয়েক মুহূর্তেই সেই পরিচিত প্রকৃতি এমন ভয়ঙ্কর রূপ নেবে। অন্যান্য দিনের মতোই কাজ করছিলেন স্থানীয়রা, ঘুরে বেড়াচ্ছিলেন পর্যটকরা, কিন্তু সকাল 9টার দিকে হিমালয় অঞ্চল জুড়ে নেমে আসে এক ভয়ঙ্কর আকস্মিক বন্যা। তিব্বত থেকে নেপালের ভোতেকুশ নদীতে কাদা পানির তীব্র স্রোত এসে আছড়ে পড়ে ঘনবসতিপূর্ণ গ্রামগুলোতে, মুহূর্তের মধ্যে গ্রাস করে বিস্তীর্ণ এলাকা। তিব্বতের সঙ্গে নেপালের গুরুত্বপূর্ণ গিয়েরং স্থলবন্দরে এই ভূমিধসের ঘটনা ঘটে। তিব্বত সহ ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাহাড় থেকে নেমে আসা শক্তিশালী কাদা পানির ঢল মুহূর্তের মধ্যে ভাসিয়ে দেয় নদীর তীরবর্তী গ্রাম, বাজার, রাস্তা, সেতু। কাদামাটিতে আটকে পড়ার কারণে শত শত মানুষের প্রাণহানি হয়। নিখোঁজ বা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন ১৫০০-এরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই পর্যটক এবং ভারতীয় নাগরিক। আকস্মিক এই বন্যার কারণ ভূমিকম্প থেকে হয়েছে প্রথমে ধারণা করা হলো, পরে জানা যায় মূলত ভূমিধস এবং তুষারধস থেকেই এর সূত্রপাত। তুষারধসের জেরে পাথর ও বরফের স্তূপে অবরুদ্ধ থাকা নদীর গতিপথ হঠাৎ ভেঙে সৃষ্টি হয় এই বিধ্বংসী আকস্মিক বন্যার। স্যাটেলাইট চিত্রেও বড় ধরনের বরফ পাথরের ধস ও ধ্বংসাবশেষ দেখা গেছে। ইউএসজিএস এর মতে এ ধরনের ডেব্রিস ফ্লো খুব দ্রুত গতিতে নেমে আসে এবং সামনে যা পায় তাই ধ্বংস করে ফেলে। বিপর্যস্ত এলাকাটি হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই সময়ে বিপুল পর্যটক এখানে জড়ো হন। কয়েক হাজার পর্যটক নেপাল হয়ে মানস সরোবরে যান। জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলের হিমবাহ দ্রুত গতিতে গলছে বলছেন বিজ্ঞানীরা। এদিকে একই অঞ্চলে দ্বিতীয় দফায় বন্যার সতর্কবার্তা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নেপালের সীমান্তবর্তী ভারতের বিহার ও উত্তরপ্রদেশেও বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এ বন্যা ও ভূমিধসকে 2015 সালের প্রাণঘাতী ভূমিকম্পের পর নেপালে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে। প্রকৃতি আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু এই প্রকৃতি যখন বিগড়ে যায় তখন ধরণীতে নেমে আসে মহাপ্রলয়। আর এই বিপদের সামনে কয়েক মিনিটের ব্যবধানই জীবন মৃত্যুর পার্থক্য হয়ে দাঁড়ায়। ইশরাত সুমা, দীপ্তবার্তা কক্ষ। খেলার খবর। ফিফা আসিয়ান কাপ সামনে রেখে আজ শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। প্রধান কোচ টমাস ডুলির প্রাথমিকভাবে ডাকা 28 ফুটবলারের মধ্যে দুপুর পর্যন্ত টিম হোটেলে উপস্থিত হন 18 জন। কেবল হামজা চৌধুরীর নয়, সমিত সোম, তারিক কাজী, ফাহমিদুল সহ কোনো প্রবাসী ফুটবলারের নাম নেই ডুলির ঘোষিত প্রাথমিক তালিকায়। তবে এটিকে দল থেকে বাদ পড়া হিসেবে দেখছে না বাফুফে। জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটির সদস্য জানান, প্রবাসী ফুটবলাররা তাদের সুবিধা অনুযায়ী দলের সাথে যুক্ত হতে পারবেন। শুক্রবার থেকে মাঠের অনুশীলন শুরু করবেন খেলোয়াড়রা। আগামী 24 সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নির্ভর করছে সদস্য দেশগুলোর ওপর, সংসদে পররাষ্ট্রমন্ত্রী। নেপাল তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত 359, নিখোঁজ 1,500-এরও বেশি মানুষ। ফিফা আসিয়ান কাপ সামনে রেখে শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প, কাল থেকে অনুশীলন। এই ছিল এখনকার মতো। পরের সঙ্গে দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।